এবং পিছনে বোর্ডটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, সব ঠিকঠাক রয়েছে। তাহলে আমরা আজকের মূল পড়াশোনায় যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। সেটি হচ্ছে, তোমরা এই যে বাস্তব জীবনে বিভিন্ন বিষয় ব্যবহার করো, বিভিন্ন কিছু তোমরা দেখো, এই সব কিছুর মধ্যে কিন্তু জ্যামিতির ধারণা লুকিয়ে আছে। দেখো, তুমি যে টেবিলে পড়ছো সেই টেবিলটা 4 কোণ, সেই টেবিলের ধার আছে। আবার তুমি যে কলমটিতে লিখছো সেই কলমটি একটা সোজা রেখার মতন। তুমি যে খাতায় লিখছো সেই খাতাটাও 4 কোণা। তুমি যে বই পড়ছো সেই বইটা একটা ঘনবস্তু। তুমি যে বাসায় থাকো সেই বাসায় যে টিনের চালা বা গ্রামে যদি কোনো টিনের চালা দেখে থাকো, তাহলে সেটি কিন্তু একটা ত্রিভুজের মতন। এই সব কিছুই কিন্তু জ্যামিতিক ধারণাকে কি করে মেনে চলে, জ্যামিতিক ধারণাগুলো তারা কি করে মেনে চলে। অর্থাৎ জ্যামিতিতে এমন কিছু রয়েছে যেটা ব্যবহার করে প্রাচীন কাল থেকে এই পর্যন্ত মানুষ তার বাস্তব জীবনে অনেক অনেক সমস্যার সমাধান করেছে। এবং এই যে নতুন নতুন বিষয়গুলো বর্তমান পৃথিবীতে আসছে, সেগুলোর সমাধানও কিন্তু জ্যামিতিতে খুব সহজেই পাওয়া যায়। তোমরা দেখো, প্রাচীন কালে যখন পিরামিড বানানো হয়েছিল মিশরে, তখন কিন্তু আমরা এই পৃথিবীতে ছিলাম না, তুমি ছিলে না, আমি ছিলাম না, কিন্তু তখন যে মানুষগুলো ছিল তারা কিন্তু জ্যামিতি ভালো বুঝতো বিদায়ী এত বড় বড় পিরামিড বানাতে পেরেছে। এবং এই যে পিরামিডের এত বড় বড় পাথর তারা এত উপরে তুলতে পারছে। দেখো, এখন বর্তমান সময়ে আমরা যখন কোনো একটা বিল্ডিং করতে যাই, তখন এই যে বড় বড় ইট পাথর এগুলো তুলতে আমাদের ক্রেন বা লিফট জাতীয় কোনো কিছু ব্যবহার করতে হয়। কিন্তু ওই সময়টা কিভাবে এটা সম্ভব হয়েছিল? নিখুঁত জ্যামিতিক ক্যালকুলেশনের কারণে। তখন ওই গ্রিক দেশের মানুষ জ্যামিতি অনেক ভালো পারত, এই কারণেই তারা নিখুঁত ক্যালকুলেশনটি করতে পারছে। তোমরা জানো যে আমাদের গণিতের বা জ্যামিতির এই যে বিশেষ শাখা, এই শাখাটি মূলত উদ্ভাবিত হয়েছে এবং এটার এস্টাবলিশমেন্ট শুরু থেকে এই পর্যন্ত ম্যাক্সিমামটাই কিন্তু গ্রিক বা মিশরীয় তারাই কিন্তু তৈরি করেছে। এবং সেটাকে আস্তে আস্তে বিভিন্ন গণিতবিদ বিশেষজ্ঞ তারা আস্তে আস্তে এটা কি করেছে, আরো উন্নত করেছে। তোমরা জানো যে বেবিলিয়ন সভ্যতা নামে একটা সভ্যতা রয়েছিল, যে সভ্যতার মানুষজন খুবই উন্নত ছিল। তারা জ্যামিতি, গণিত, ফিজিক্স এগুলো অনেক ভালো পারতো। তোমরা নিশ্চয় জেনে থাকবা যে গণিতের বিভিন্ন শাখা আস্তে আস্তে ভাগ হয়ে তৈরি হয়েছে হচ্ছে রসায়ন, তৈরি হয়েছে হচ্ছে ফিজিক্স, আর অন্যান্য যে বলবিদ্যা ইত্যাদি তৈরি হয়েছে গণিত থেকে আসলে। অর্থাৎ গণিতের এই যে বিভিন্ন স্পেসিফিক পার্ট সেগুলো আগে গণিতেই ছিল একসময়, কিন্তু বৃহৎ হয়ে যাওয়ার কারণে এটাকে ভাগ ভাগ করা হয়েছে। তেমনই গণিতের একটি পার্ট হচ্ছে জ্যামিতি, যে জ্যামিতিতে মূলত ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কেন আলোচনা করা হয়? দেখো, আগে প্রাচীনকালের মানুষ বা আগের বহু বছর আগের মানুষ তারা মূলত যেই বিষয়টা নিয়ে কাজ করতো সেটা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ তখন কিন্তু এরকম অফিস আদালত বিভিন্ন চাকরি ছিল না। তখন মানুষ কি করতো, তাদের নিজস্ব কাজকর্মেই এই জ্যামিতি, এই ফিজিক্স, গণিত এগুলো ব্যবহার করত। তো এই ব্যবহার করার সুবাদে যখন মানুষ জমি পরিমাপ করত, ভূমি পরিমাপ করত, ওটা ঘর বাড়ি বানাইতো, তখন এই রেখা, কোণ, ত্রিভুজ এইগুলোর কি হইতো, প্রয়োজন পড়তো। আর এই প্রয়োজনের তাগিদেই তারা আস্তে 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 কি করছে, জ্যামিতির উদ্ভাবন করেছে। ঠিক এই যে জ্যামিতির সামগ্রিক বিষয় তোমাদের বললাম, এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটা বই লিখেছিল ইউক্লিড, গ্রিক দার্শনিক, ঠিক আছে? সে তার বইয়ে এই জিনিসটা খুব ভালো মতনে ব্যাখ্যা করেছিল, রেখা কি, কোণ কি, ত্রিভুজ কি। এবং এই বইটি 13 খণ্ডের একটা বই ছিল, যে বইটা খ্রিস্টপূর্ব 100 অব্দের আগে প্রকাশিত হয়। তোমরা হয়তো জানো যে খ্রিস্টপূর্ব বলতে যিশু খ্রিস্ট, অর্থাৎ আমাদের যারা আমরা মুসলিম, ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের জন্মের সাল থেকে আসলে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়। তার মানে ঈসা আলাইহিসসালাম বা জিউস, তার জন্মের 100 বছর আগে কিন্তু এই বইটা পাবলিশ হয় এবং সেই বইয়ের 13টি খণ্ডে এই জ্যামিতির বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। তো আমরা জ্যামিতির ইতিহাস জানলাম, জ্যামিতি কেন পড়তে হয়, কিভাবে সেটা জানলাম। এখন আমরা আমাদের মূল পড়াশোনায় চলে যাই, অর্থাৎ বইয়ের পড়াশোনায় চলে যাই। চলো আমরা দেখি আমাদের স্লাইডে কি রয়েছে। ওকে, সো প্রথমত যেটা সেটা হচ্ছে, তোমরা যারা যারা আমাদের নতুন স্টুডেন্ট আছো এবং যারা ফেসবুক লাইভে আছো, ইউটিউবে আছো, তাদের জন্য আমার পরিচয়টা দিচ্ছি।
আমি হচ্ছে আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইউটিউব পরিবারে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে নিযুক্ত আছি। ওকে, তো জ্যামিতির মৌলিক ধারণার এই প্রথম স্লাইডটাতে তোমরা দেখছো যে বোয়িং বিমানের যে ঘূর্ণায়মান একটা অংশ থাকে প্রথমে ইঞ্জিনে, সেটার মতো কিছু একটা ঘুরতেছে, ঠিক আছে? এবং এখানে আস্তে 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 কোণ বের হচ্ছে, রেখা বের হচ্ছে, ত্রিভুজ বের হচ্ছে। এইটা কেন আমি এখানে দিচ্ছি দেখো, এইটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে এই যে রেখাগুলো, এই রেখাগুলো একটা সাথে একটা মিলিত হয়ে কোণ তৈরি করছে, আবার পুরোটা একটা মিলিত হয়ে হচ্ছে ত্রিভুজ তৈরি করছে। আবার যখন এটা একদম ছোট হয়ে যাচ্ছে তখন দেখতে মনে হচ্ছে একটা কি স্পাইরাল না, সাপের মতো ঘুরতেছে, বৃত্তাকৃত হয়েছে। এই সবগুলো কিন্তু আসলে জ্যামিতির মধ্যেই পড়ছে। অর্থাৎ তুমি দেখো এই রেখা আস্তে আস্তে ঘুরতে 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 একটা বৃত্তের মতন শেপ তৈরি করেছে। অর্থাৎ আমরা যে যানবাহন ব্যবহার করি, সেই যানবাহনের যে চাকা, সেটাও কিন্তু একটা জ্যামিতিক স্ট্রাকচার। এবং আমরা যেটা দিয়ে দেশ বিদেশে উড়াল দিয়ে চলে যাই, অর্থাৎ আমাদের সেই বোয়িং বিমান, দেখতেই ভালো লাগে না? এই বোয়িং বিমানের যে হচ্ছে ডিজাইন স্ট্রাকচার, এটাও জ্যামিতিক স্ট্রাকচার, এবং এটার ইঞ্জিনের যে ডিজাইন, এই সবগুলোই জ্যামিতিক স্ট্রাকচার। অর্থাৎ তুমি বাস্তব জীবনে এবং তোমার কল্পনায় যা কিছু ভাবো সবকিছুই আসলে জ্যামিতির মধ্যে পড়ে। চলো আমরা জ্যামিতির মৌলিক ধারণা প্রথম যেটা বললাম যে ইউক্লিড, সে কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব 300 অব্দে, অর্থাৎ 300 বছর আগে এই বইটা কি করছিল, লিখছিল। এবং যেটা আমি বললাম যে 100 বছর আগেও কিন্তু এই বইটা খুব জনপ্রিয়ভাবে প্রকাশিত হয়, ঠিক আছে? তো এই যে দেখো এখানে বলা আছে যে হচ্ছে জ্যামিতির উদ্ভাবন অনেক আগে থেকে হয়েছে, খ্রিস্টপূর্ব 300 অব্দে ইউক্লিড ধারাবাহিকভাবে তার হচ্ছে এই যে 13 খণ্ডের বইটা সেটা একদম লিপিবদ্ধ করে এবং প্রকাশিত করে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা ইট দেখতে পাচ্ছ, একটা বাচ্চা রুবিক্স কিউব নিয়ে খেলতেছে এবং আরেকটা রুবিক্স কিউব এখানে ঘুরতেছে। তোমরা তিনটা জিনিস দেখে তোমাদের কি মনে হচ্ছে? তিনটা জিনিস দেখে তোমাদের একটা জিনিস খুব কমপ্লিটলি মনে হওয়ার কথা, যেটা হচ্ছে এখানে একটা ইট যেটা আছে, সেই ইটের অনেকগুলো ধার রয়েছে, এবং এই ইটের যে বিভিন্ন ধারগুলো রয়েছে, এই ধারগুলো এক একটা রেখা, পাশাপাশি এইটা একটা ঘনবস্তু। এবং এইখানে যে বাচ্চাটা এখানে রুবিক্স কিউব দিয়ে খেলতেছে, এই রুবিক্স কিউবটা নিজে একটা কিউব, এবং এইটার একটা জ্যামিতিক স্ট্রাকচার, এটা চতুর্ভুজ, এবং এটার ঘন আকৃতির চতুর্ভুজ, অর্থাৎ একটা দৈর্ঘ্য প্রস্থ সমান। এবং চতুর্ভুজের মধ্যে এই কিউবের মধ্যে ছোট ছোট স্ট্রাকচার গুলো রয়েছে, এগুলোও কিন্তু একটা চতুর্ভুজ। আবার এখানে যে রুবিক্স কিউবটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে এইটা ঘুরতেছে, অর্থাৎ তোমাকে তল দেখাচ্ছে। এবং দেখো এই যে কালার 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 রয়েছে না, একটা হলুদ, একটা সবুজ, একটা সাদা, এই সবগুলো কালার এক একটা কিন্তু কি, এক একটা হচ্ছে তোমার জ্যামিতিক স্ট্রাকচার। তাহলে আমি যেটাই বললাম যে আমাদের বাস্তব জীবনে আমরা যা ব্যবহার করি, যা দেখি, যা নিয়ে খেলাধুলা করি, যা কল্পনা করি, সবকিছুই জ্যামিতিক স্ট্রাকচার। এখন আমরা রেখাকোণ ত্রিভুজের একটা বিষয় জানি, সেটা হচ্ছে রেখা কোণ ত্রিভুজ, ঠিক আছে? এই যে রেখা কোণ ত্রিভুজ, এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে রেখা, একটা হচ্ছে রশ্মি, আর হচ্ছে রেখাংশ। এখন দেখো রেখা একটা জিনিস, রশ্মি আর একটা জিনিস, রেখাংশ একটা জিনিস, ঠিক আছে? রেখা কি জিনিস? রেখা হচ্ছে যেটা দুই দিকে চলমান, অর্থাৎ যেটা দুই দিকে চলমান সেটা হচ্ছে রেখা। আর এই যে রেখা, সেই রেখা থেকে কোনো অংশ যদি কেটে নিই আমরা, তাহলে রেখার অংশ এটি হচ্ছে রেখাংশ। আর রশ্মি কি জিনিস? রশ্মি হচ্ছে একটা বিন্দু থেকে নির্দিষ্ট দিকে চলমান, ঠিক আছে? এটা হচ্ছে রশ্মি। তার মানে রশ্মির চলার মুখ হচ্ছে কি একটা, রেখার চলার মুখ হচ্ছে দুইটা, এবং রেখাংশের কোনো চলাচলের মুখ নেই, এটি নির্দিষ্ট, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? রেখা হচ্ছে দ্বিমুখী, রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কেন দৈর্ঘ্য নেই? কারণ এটা দুই দিকেই চলতে থাকে, এই জন্য কোনো দৈর্ঘ্য নেই। আর রেখাংশ, এটা দৈর্ঘ্য আছে নির্দিষ্ট, এবং এটা কোনো দিকে চলমান না। রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে চলমান থাকে, তার মানে এইটাও কত দূর যাবে আমরা জানি না, অর্থাৎ এইটারও নির্দিষ্ট কোনো কি নাই, দৈর্ঘ্য নেই। ওকে, চলো দেখি তাহলে একটি রেখার নির্দিষ্ট কোনো কি নাই, দৈর্ঘ্য নেই। তোমার যদি আমি একটু আঁকাই দেখাই, তাহলে তুমি একটু ভালোভাবে, আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো প্রথমত যদি আমরা রেখার কথা চিন্তা করি, রেখা হচ্ছে
এরকম একটা জিনিস। তো অন্য কালার দিয়ে দেখাই তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা। রেখা হচ্ছে এরকম, অর্থাৎ দুই দিকে চলমান। এটা আমরা ধরতে পারি যে এটা একটা এবি রেখা, ঠিক আছে। এখন এবি রেখা দেখো, এইদিকেও সে চলমান, আবার এদিকেও সে চলমান, অর্থাৎ সে দুই দিকে চলতেছে। তাহলে রেখা দুই দিকে চলমান থাকে। আর রশ্মি যেটা, সেটা হচ্ছে একদিকে চলমান থাকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে এদিকে চলমান, ঠিক আছে, অথবা একটা নির্দিষ্ট বিন্দু এখান থেকে এদিকে চলমান, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে চলমান থাকবে যে কোনো একটা দিকে, ঠিক আছে। তাহলে যদি আমরা এই বিন্দুটা ধরি হচ্ছে সি বিন্দু, এটা তাহলে ডি, আবার যে এইটা আমরা পি ধরি তাহলে এটা কিউ, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে, আবার কি সি থেকে ডি এর দিকে চলমান রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে, এখানে আমি কয়েকটা পার্থক্য করার মতো জিনিস দিয়েছি, ঠিক আছে, যে তুমি কিভাবে চিনবা। প্রথমত আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে রেখা, একটা হচ্ছে রশ্মি। এখন এই রেখা এবং রশ্মি যে কোনোটা থেকে যদি আমরা কোনো অংশ কেটে নিই তাহলে সেটাই হবে রেখাংশ। ধরো সাপোজ এরকম যে আমি এখান থেকে এই অংশটা, এই বিন্দুটা হচ্ছে ধরো ই বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে এফ বিন্দু। তাহলে আমি এখান থেকে ই এফ অংশ কেটে নিলাম, ঠিক আছে। এটাও একটা নির্দিষ্ট বিন্দু, এটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে ই এফ অংশটি কেটে নিলাম, এইটি হচ্ছে আমার কি রেখাংশ, এটা কি রেখাংশ। আর এখান থেকে যদি আমি কাটি, এখান থেকে আমি কাটলাম, এখান থেকে আমি জি এবং এখান থেকে এইচ, জি এইচ অংশ কাটলাম আমি। তাহলে এখান থেকে আমি যদি লিখি এটা হচ্ছে আমাদের সেই জি পয়েন্ট, এটা এইচ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে এই যে জি এইচ, এটা একটা রেখাংশ, ঠিক আছে। তাহলে রেখাংশ দুই জায়গা থেকে পাওয়া যেতে পারে, রশ্মি থেকে পাওয়া যেতে পারে, আমাদের রেখা থেকেও পাওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে যেটা বললাম যে রেখাংশ দুই জায়গা থেকে পাওয়া যেতে পারে, একটা হচ্ছে রশ্মি থেকে, একটা হচ্ছে রেখাংশ থেকে, ঠিক আছে। চলো তাহলে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এরকম করে একটা জিনিস কেটে নেই তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের রেখাংশ। তাহলে এটা কি, এটা হচ্ছে রেখাংশ, ঠিক আছে। এটা বলছিলাম আমরা জি এইচ, এটা থেকে কেটে নিতে, ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা পার্থক্য লিখছি। দেখো প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটু আগেই বললাম রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ দেখো এখান থেকে যদি আমি এটা দিতে থাকি এরকম করে, এইদিকে একটা এদিকে একটা এ, এটা বি। এখন দেখো এ বিটা চলমান, দুই দিকে চলতেছে, এখন কোন দিকে যে শেষ হবে, কতটুকু যাবে সেটা আমি নিজেও জানি না। তাহলে এখানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তারপরে এখানে এক নম্বরে আমরা কি বলছি, এখানে এক নম্বরে বলছি আমরা যে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার মানে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটা নাই, এটার আছে। আর রশ্মির কি, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ রশ্মি কি চলতেছে, তো চলতেছে, এ থেকে শুরু হয়েছে এখানে বি পর্যন্ত চলতেছে, তার মানে এটা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রেখার প্রান্তবিন্দু নেই। এখন রেখার কেন প্রান্তবিন্দু নেই, দেখো আমরা প্রথমেই বলছি যে রেখাটি হচ্ছে চলমান একটা জিনিস, অর্থাৎ এখান থেকে শরীর চলতেছে, তো চলতেছে, অর্থাৎ শেষ হবে না। যেহেতু শেষ হবে না, এটা কোন বিন্দুতে যায় শেষ হবে আমি বলতে পারি না আসলে, তার মানে এর কোনো প্রান্তবিন্দু নেই। রেখাংশের কি, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, কারণ যেহেতু আমরা রেখা কেটে নিয়েছি, কি করছি, রেখা কেটে নিয়েছি, অর্থাৎ রেখা থেকে কেটে রেখাংশ তৈরি করেছি, অর্থাৎ অবশ্যই যে কাটা অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত, এই যে আমাদের সি ডি অংশ যদি কেটে নিই আমরা, তাহলে এখানে এই সি ডি, এটা কি, এটা একটা রেখাংশ। তো এই যে দুইটা প্রান্তবিন্দু আছে, একটা হচ্ছে সি বিন্দু, একটা ডি বিন্দু, তার মানে এই প্রান্তবিন্দু আছে দুটি। এবং রশ্মিকে আমরা কি বলছিলাম, একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান থাকবে। দ্যাট মিনস এখানে অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে যে বিন্দু থেকে চলমান থাকবে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে তার প্রান্ত বিন্দু, এটা এ হয় তাহলে এটা হচ্ছে বি। এখন এই যে এ বিন্দু হচ্ছে তার প্রান্ত বিন্দু, তাহলে এখানে একটা কি আছে, প্রান্ত বিন্দু আছে, রাইট? বোঝা গেছে? চলো নেক্সট।
এখন এই যে আমরা এত কিছু পড়লাম রেখা রশ্মি নিয়ে, এখন রেখা রশ্মি এবং হচ্ছে রেখাংশ এইগুলা সম্পর্কে আমাদের কয়েকটি স্বতঃসিদ্ধ নিয়ম জানতে হবে। এখানে 6টি স্বতঃসিদ্ধ নিয়ম দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্বতঃসিদ্ধ মানে কি? স্বতঃসিদ্ধ মানে হচ্ছে সর্বজন স্বীকৃত। সর্বজন স্বীকৃত মানে কি? সবাই কি মানছে? সবাই মানছে বলতে এখানে মূলত পৃথিবীর যারা গণিতবিদ রয়েছে তারা সবাই এটাকে সম্মতি দিয়েছে, মেনে নিয়েছে যে এটি সত্য এবং এটার প্রুফ রয়েছে, প্রমাণ রয়েছে। এইগুলোকে বলা হয় স্বতঃসিদ্ধ। ঠিক আছে, যদিও যে প্রতিজ্ঞাগুলো, যে স্বতঃসিদ্ধগুলোর প্রুফ আছে সেগুলোকে বলে উপপাদ্য, মানে এগুলোর প্রমাণ আছে। আর স্বতঃসিদ্ধ বলতে এরকম জিনিস বোঝায় যে বিষয়গুলো হচ্ছে অবলীলায় মেনে নেওয়া হয়, অর্থাৎ এগুলাই সত্য। ঠিক আছে, এবং এটা ছাড়া আর কিছু হতেই পারে না, এই বিষয়ে এটা ছাড়া আর কিছু হতেই পারে না। ঠিক আছে, দেখো কথাগুলো দেখবা এরকমই একটু, যখন আমি তোমাকে পড়ে শোনাচ্ছি দেখো কথাগুলো কেমন। কথাগুলো হচ্ছে এমন যে বিন্দু, রেখা এবং তল সম্পর্কিত বিভিন্ন স্বতঃসিদ্ধ। এখন তুমি একটু কথাগুলো শুনলেই বুঝতে পারবা যেগুলো কেন সত্য। আসলে দুটি বিন্দুর মধ্যে একটি এবং তারা বললেই পারতো যে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি সরল রেখা আঁকা যায়। ঠিক আছে, একটি সরল রেখা আঁকা যায়। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এই যে মাঝখানে কেবল এবং কেবল একটি, ঠিক আছে, কেবল একটি এই শব্দটি উচ্চারণের মানে কি? আসলে ম্যাথমেটিক্সে কেবল এই শব্দটি তখনই উচ্চারণ করা হয়, অর্থাৎ এবং কেবল এই শব্দটি তখনই উচ্চারণ করা হয় যখন এটাকে বেশি জোর দিয়ে চেষ্টা করা হয়, একদম বেশি জোর দিয়ে বলা হয়, অর্থাৎ এইটা ছাড়া ভিন্ন কিছু হতেই পারে না। এরকম একটা মনোভাব নিয়ে যখন কেউ বলে তখন বলা হয় যে এবং কেবল এবং। ঠিক আছে, বুঝছো? অর্থাৎ এখানে কি বলছে? একটি এবং কেবল একটি, অর্থাৎ একটা মানে একটাই, এর বিপরীতে কিছু হবে না। ওকে, তাহলে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। এখন দেখো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ঠিক আছে, এখন এই দুটা বিন্দুর মধ্য দিয়ে তুমি যদি সরলরেখা আঁকার চেষ্টা করো তাহলে কেবল একটা সরলরেখা আঁকা যায়। তুমি ইচ্ছা করলেও এখান দিয়ে দিবা, হবে না। এই সরলরেখাটা একটা বিন্দু দিয়ে গেছে, দুটো বিন্দু যায় নাই, এই বিন্দু যায় নাই। আবার এখানে আঁকো, এটা এখান দিয়ে গেছে কিন্তু এখান দিয়ে যায় নাই। তুমি এখান দিয়ে দাও, হয় নাই। এখান দিয়ে দাও, একটা দিয়ে গেছে। তার মানে তুমি যত যাই কিছু করো, এই দুইটা বিন্দু যে আছে এই দুইটা বিন্দু দিয়ে কেবলমাত্র একটা সরলরেখাকেই পাস করা সম্ভব, আদারওয়াইজ ইম্পসিবল। চলেন নেক্সট। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখা বিন্দু বলে। তাদের কি বলে? সমরেখা বিন্দু বলে। একটু খেয়াল করো, এই একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে একটা সরলরেখা গেল। ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু, এই সরলরেখাটা এখানে পাস হচ্ছে, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এখন এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো একটা সরলরেখা অবস্থিত না? এ বি সি একটা সরলরেখা কিনা? যেহেতু একটা সরলরেখা অবস্থিত তাহলে এই বিন্দুগুলো অবশ্যই একই রেখায় অবস্থিত। একটা সরলরেখা মানে একই রেখা। এখন একই রেখা বলতে এখানে আমরা যদি বলি যে বিন্দুগুলো সমান রেখায় অবস্থিত, অর্থাৎ একটা রেখায় অবস্থিত, তাহলে প্রতিটা বিন্দুর জন্য রেখা কি? একটাই। তাহলে প্রতিটা বিন্দুর জন্য রেখা সমান। ঠিক আছে না? একই রেখা। তাহলে এই জন্যই বলা হয় যে এই বিন্দুগুলো কি সমরেখা, মানে একই রেখায় অবস্থিত বিন্দু, সমরেখা বিন্দু। এটার মানে আসলে একই রেখায় অবস্থিত বিন্দু, একই রেখায় অবস্থিত
বিন্দু, একই রেখায় কি অবস্থিত বিন্দু। ঠিক আছে, ওকে, তাহলে একই রেখায় অবস্থিত বিন্দু, বোঝা গেল? দেন নেক্সট, একটি সরলরেখার দৈর্ঘ্য তার প্রান্ত বিন্দুদের দূরত্ব। তুমি একটু চিন্তা করো যে একটি রেখাংশের দৈর্ঘ্য বলতে আসলে কি বোঝাচ্ছে। এখানে যদি আমরা একটা চিন্তা করি যে এই যে রেখাংশটা, ঠিক আছে, এখানে একটা রেখাংশ আমরা আঁকছি, ঠিক আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন যদি আমি এই রেখাংশটার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে আসলে কি করতে হবে আমাকে, এখান থেকে এই পর্যন্ত মাপতে হবে, ঠিক আছে না? এখান থেকে এই পর্যন্ত যদি মাপতে হবে তাহলে অবশ্যই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি যদি স্কেল দিয়ে মেপে ফেলি তাহলে তো হয়ে যাবে। অথবা যদি আমি এটা করি যে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দু থেকে, ঠিক আছে, এই বিন্দু যে দূরত্ব সেই দূরত্বটা মাপি তাহলে তো হয়ে যাবে। এটাই বলা হয়েছে যে একটি সরলরেখার দৈর্ঘ্য মানে হচ্ছে এর দুটি প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু না, এই দুটি প্রান্ত বিন্দু দূরত্ব। তারপরে কি, প্রান্ত বিন্দু ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে রেখাংশের অভ্যন্তরস্থ বিন্দু বলে। এই যে দেখো এখানে এ বি সি, ঠিক আছে, এ বি সি যদি আমি দেখাই একটু যে এখানে এ বি সি এই যে বিন্দুগুলো রয়েছে, ঠিক আছে, এই তিনটা বিন্দু, তিনটা বিন্দুর মধ্যে এ এবং সি এটা যদি রেখা ধরি তাহলে এর মাঝখানে বিন্দুটা কি বি বিন্দু। তাহলে এ এবং সি এইটা হচ্ছে এসি রেখার প্রান্ত বিন্দু। এই প্রান্ত বিন্দু বাদে রেখার উপরস্থ যে কোনো বিন্দু অর্থাৎ বি বিন্দু, এটা কি বিন্দু হচ্ছে একটা অন্তস্থ বিন্দু অর্থাৎ অভ্যন্তরে অবস্থিত বিন্দু। ঠিক আছে, এই বিন্দু কি অন্তস্থ বিন্দু অর্থাৎ অভ্যন্তরে অবস্থিত একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন হবে? দেখো আমি কি লিখতে পারি কিনা এরকম করে যে এখানে AC is equal to AB প্লাস BC লিখতে পারি না? কারণ এই যে AB আর BC দুটো যোগ করলে তো আমি কি পাবো, AC পাবো, ঠিক কি না? তাহলে এটি হবে এটা আমাদের সম্পর্ক। একই সমতলে রেখা অর্থাৎ একই সমতলে দুটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। আবারও একটা জিনিস আসছে যেটা হচ্ছে একটি এবং কেবল একটি, অর্থাৎ এখানে অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যেহেতু বলা আছে যে একটি এবং কেবল একটি, দ্যাট মিনস এখানে তারা বলার চেষ্টা করতেছে যে এই একটি বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে এটি আসলে ছেদ করা কখনোই সম্ভব নয়, দ্যাট ইজ ইম্পসিবল। দেখো তাহলে আমরা একটু চিন্তা করি যে আসলে কি বলতে চাচ্ছে তারা। চলো প্রথমত যেটা আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে, ধরো এইটা একটা রেখা, ঠিক আছে, এই রেখাটা হচ্ছে এ এবং বি রেখা, ঠিক আছে। এখন এই এ বি রেখা যে আছে আরেকটা রেখা আমরা নিলাম, সেই রেখাটা হচ্ছে আমাদের এরকম, এটা হচ্ছে সি এবং ডি রেখা। এখন তুমি খেয়াল করো যে এই দুটা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে, অবশ্যই সেই বিন্দুটা কি, সেই বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু হবে। ধরো আমরা সেই বিন্দুটা ধরলাম যে এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু। এখন এই যে ও বিন্দুটা আছে, এই যে ও বিন্দুটা এটা কি একটা বিন্দু না? অবশ্যই একটা বিন্দু। এটা এখানে বলা আছে যে তুমি দুটি রেখাকে যদি ছেদ করাও তাহলে কেবল এবং কেবল একটি বিন্দুই ছেদ করবে। তুমি দেখো এখানে এই বিন্দু বাদে আর কোন বিন্দু কি রয়েছে যে বিন্দু দিয়ে এই যে রেখা ক্রস করেছে? কখনোই সম্ভব না। এজন্যই বলা হয়ে থাকে যে দুটি রেখা একটি তলে কেবল এবং কেবল একটি বিন্দুতে ছেদ করে। এখন এখানে একটা জিনিস বলা আছে স্পেশালি, সেটা হচ্ছে একই সমতলে, একই সমতলে অর্থাৎ এই দুইটা রেখাকে অবশ্যই একই সমতলে হতে হবে। একই সমতলে না হলে কি ছেদ করবে না, ঠিক আছে।
ছেদ করবে না। বুঝছো? একই সমতল না হলে কি হবে? ছেদ করবে না। বুঝা গেছে? এখন একই সমতল না হলে ছেদ করবে না, তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা জিনিস এখানে রাখছি, একটা প্লেট। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে একটা প্লেট। ঠিক আছে, দেখতে পাচ্ছ তুমি আমার হাতে একটা প্লেট দেখতে পাচ্ছ? ঠিক আছে, এই যে প্লেটটা, ধরো এটা একটা তল, সমতল। ঠিক আছে, এখন এই সমতলের মধ্যে তুমি যদি চিন্তা করো যে আমি একটা জিনিস এভাবে রাখবো, ঠিক আছে, এখন আমি এটাকে এইরকম করে দিলে এটাকে এখানে কিন্তু ছেদ করবে না। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যে এরকম করে দিলে কি হবে না, ছেদ করবে না এটা। ঠিক আছে, ছেদ করে নাই। যদি আমি এরকম করে দিই তাহলে কি ছেদ করে নাই। কিন্তু যদি একই সমতলে আমি রাখি, এই দেখো একই সমতলে যদি রাখি তখন কি করবে, এটা একটা ছেদ করতেছে। ঠিক আছে, তো এরকম ভাবে এটা যদি একটা তল হয় তাহলে এই তলের মধ্যে আমি দুইটা জিনিস রাখলে একসাথে তখন কি ছেদ কি হবে, আমার ছেদ করবে। আর অন্যথায় কি হবে না, অন্যথায় হচ্ছে আমার এই জিনিসটা ছেদ করবে না। ঠিক আছে, বোঝা গেল? ওকে, শোনো তাহলে এখানে আমার অবশ্যই কি করতে হবে, একটা তলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর যদি একটা তলের মধ্যে না থাকে তাহলে আমার হবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি আরেকটু দেখাই। ঠিক আছে, দেখো আমার কাছে এখানে একটা টেস্টার আছে। ঠিক আছে, আমি তোমাকে দেখাই। দেখো যদি এইটা এরকম হয়, ঠিক আছে, এটা একটা তল। ঠিক আছে, এখন এই তলের মধ্যে এইটা একটা রেখা, সাপোজ আরেকটা রেখা আমি রাখলাম এভাবে, তাহলে এই যে দেখো এই যে মাঝখানে একটা বিন্দু ছেদ করছে। ঠিক আছে, এই যে ছেদ বিন্দু, অর্থাৎ এইটা হচ্ছে এই যে কাঠটা, এই কাঠটা হচ্ছে একটা তল, আর এগুলো হচ্ছে একটা একটা রেখা। ঠিক আছে, এগুলো কি একটা রেখা, এই রেখা থাকার কারণে এই বিন্দুতে তার কি করছে, ছেদ করছে। ঠিক আছে, বোঝা গেল? এরকম হবে। চলো তাহলে আমাদের এটা কি দেখা শেষ। তারপর হচ্ছে সমতলে যে বিন্দুটা, সেটা আবারও তোমার দেখানোর দরকার। ঠিক আছে, যেটা আমি বললাম যে এটা তো বললামই যে এটা হচ্ছে আমাদের একই সমতলের জন্য। আরেকটা জিনিস বলছে দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা, ঠিক আছে, সংযোগ রেখা একই সমতলে অবস্থান করবে। এই যে একটু আগে দেখালাম যেটা, যে এই যে দেখো এইটা হচ্ছে আমার সেই সমতল। ঠিক আছে, এই যে সমতলটা, এই সমতলটা যদি আমি এখানে রাখি, তাহলে এই সমতলে যদি আমি একটা রেখা রাখি তাহলে এই দুটো রেখা যদি ছেদ করে তাহলে এই যে ছেদবিন্দুটা, ঠিক আছে, এই ছেদবিন্দুটা দেখো এই যে ক্রস পয়েন্টটা, এই ক্রস পয়েন্টটা কিন্তু তোমার এখানে অবস্থান করতেছে, অর্থাৎ এই সমতলে অবস্থান করতেছে। দ্যাট মিনস এইটা তোমাকে বোঝাচ্ছে যে তুমি যদি এই দুটো রেখাকে এই সমতলে রাখো তাহলে অবশ্যই এই যে ক্রস পয়েন্ট যেটা আছে, এই যে ক্রস পয়েন্ট যেখানে মিলিত হচ্ছে, এই মিলিত পয়েন্টটা অবশ্যই সমতলেই থাকবে। এই মিলিত পয়েন্টটা অন্য কোনো সমতলে ধরো এটাকে তুলে নিয়ে এইভাবে রাখা সম্ভব না। ঠিক আছে, এখানে থাকলে তাহলে এটা অবশ্যই এই সমতলেই এই বিন্দুটা থাকবে। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট পড়াশোনায় যাই। কোণ, ঠিক আছে, কোণ কাকে বলে? এখন ধরে আমরা রশ্মি পড়ছি, রেখা পড়ছি, রেখাংশ পড়ছি। এখন যদি এমন হয় যে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে তখন অবশ্যই একটা ক্রস পয়েন্ট ক্রিয়েট হবে। এই যে ক্রস পয়েন্ট ক্রিয়েট হয়েছে, অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে দুই দিকে দুটো রেখা চলে যাবে। দুই দিকে দুটো রেখা চলে যাওয়ার কারণে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু হবে, এই ফাঁকা জায়গাটি হচ্ছে তার কোণ বা তার কোণের পরিমাপ। ঠিক আছে, ওকে, আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, আগে এখানে দেখে নাও। আমরা কি লিখছি, লিখছি হচ্ছে একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। এখন রশ্মি দুটি যে আছে সেই রশ্মি দুটিকে আমরা বলতেছি হচ্ছে কোণের কি, কোণের এই যে রশ্মি দুইটা আছে আমাদের, এই রশ্মি দুটাকে আমরা কি বলতেছি, কোণের বাহু। কোণের বাহু, এই যে রশ্মি দুইটা আছে এই দুইটা হচ্ছে কোণের বাহু, এগুলা কি বলে, বাহু বলে। ওকে, যেহেতু এই দুইটা বাহু একসাথে মিলিত হয়েছে, তো মিলিত হওয়ার মানে কি, সন্ধি সৃষ্টি করা। সন্ধি মানে কি, সন্ধি মানে হচ্ছে মিলন। ঠিক আছে না, তাহলে মিলিত হওয়া মানে হচ্ছে সন্ধি সৃষ্টি করা। যেহেতু এরা সন্ধি সৃষ্টি করছে, মিলিত হয়েছে, তার মানে
এই বাহুগুলোর নাম হবে সন্নিহিত বাহু, অর্থাৎ এরা পরস্পর সন্নিহিত হয়ে একটা সন্ধি, একটা মিলন বিন্দু সৃষ্টি করেছে। দ্যাট মিন্স এই যে বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে মিলন বিন্দু বা সন্ধি বিন্দু। এই যে সন্ধি বিন্দু, এটা একটা স্পেশাল নাম আছে, যেটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। আর যেহেতু এই বাহুগুলো কি করে, সন্ধি সৃষ্টি করে, সন্নিহিত করে, এজন্য এই বাহুগুলোর আরেকটা নাম হচ্ছে কি, সন্নিহিত বাহু। ঠিক আছে, সন্নিহিত বাহু। বোঝা গেল? এই বাহুগুলোর একটা নাম কি, সন্নিহিত বাহু। ওকে, তাহলে এখানে যদি আমরা চেষ্টা করি বোঝার জন্য, তাহলে ও বিন্দুটা হচ্ছে কি, এখানে হচ্ছে শীর্ষবিন্দু, আর এই অ্যাঙ্গেল, এই যে মাঝখানে ফাঁকা জায়গাটুকু, এটা হচ্ছে আমাদের কি, কোণের পরিমাপ। ঠিক আছে, এটুকু কি, এটুকু হচ্ছে আমাদের কোণের পরিমাপ। এটুকু হচ্ছে আমাদের কোণ। ওকে, এখন যদি এমন হয় কোনো সময় যে দুটি রশ্মি পরস্পর মিলিত হয়ে একটি সরলরেখা সৃষ্টি করেছে, তাহলে আমাদের এইখানে যে কাজটি হবে সেটি হচ্ছে, ধরো এইটা একটা, তো এইটা একটা, ঠিক আছে, দুইটা মিলে একটা সরলরেখা সৃষ্টি করছে। সরলরেখা যদি সৃষ্টি করে, এখানে একটা, এখান থেকে আরেকটা, ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট, এটা ও পয়েন্ট হইলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এই যে পয়েন্ট, সেই পয়েন্টের যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা হচ্ছে কি, এক সরল কোণ। ঠিক আছে, এক সরল কোণ। ঠিক আছে, তাহলে কি হবে, এটা এক সরল কোণ। অর্থাৎ যদি কোনো সময় এমন হয় যে একটা নির্দিষ্ট পয়েন্টে শীর্ষবিন্দু আছে, কিন্তু বাহুগুলো তার পরস্পর বিপরীত দিকে আছে। দেখো এইখানে এ ও এ যেটা আছে এটা যে দিকে, এখানে যেটা ও বি আছে সেটা কিন্তু ভিন্ন দিকে, অর্থাৎ একদম পুরো একটা উত্তর হলে একটা দক্ষিণ। আর এরকম কোণকে বলা হয় এক সরল কোণ বা সরল কোণ। এখন তোমাকে যেটা বলছি যে সন্নিহিত কোণ, ঠিক আছে, এটাকে বললাম সন্নিহিত বাহু। এখন দেখো সন্নিহিত কোণ, ঠিক আছে, ইসরাত জাহান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলো আমরা কি করি, আমরা হচ্ছে নেক্সটে যাই। কি দেওয়া আছে আমাদের, নেক্সট, নেক্সট আমাদের দেওয়া আছে হচ্ছে সন্নিহিত বাহু। ঠিক আছে, কি বাহু, সন্নিহিত বাহু এবং সন্নিহিত কোণ। ঠিক আছে, ওকে, তো একটু আগে আমরা সন্নিহিত বাহুটা দেখলাম। ঠিক আছে, এখন যেহেতু সন্নিহিত বাহু আমরা দেখছি, সন্নিহিত কোণটা আমাদের জন্য খুবই সহজ হবে। সন্নিহিত মানে কি, মিলন সৃষ্টি করা। ঠিক আছে, অর্থাৎ একটু আগে যেটা বললাম যে সন্নিহিত বাহু মানে বাহুগুলো সন্ধি সৃষ্টি করেছে, এই জন্য সন্নিহিত বাহু হয়েছে। তাহলে যেহেতু সন্নিহিত কোণ, এটা খুব ক্লিয়ার হবে যে কোণগুলো যেহেতু সন্ধি সৃষ্টি করেছে, তাহলে এটা সন্নিহিত কোণ। অর্থাৎ এখানে দুটি কোণ থাকবে। আগে যেমন দুটি বাহু একসাথে মিলিত হয়ে সন্নিহিত বাহুর সৃষ্টি করেছিল, এখন এখানে দুটি কোণ একসাথে মিলিত হয়ে সন্নিহিত কোণের সৃষ্টি করেছে। চলো আমরা দেখার চেষ্টা করি কি হয়েছে আসলে। দুটি কোণ একসাথে মিলিত হয়েছে, কি কি কোণ, একটা হচ্ছে বিএসি, আরেকটি হচ্ছে আমাদের সিএডি। অর্থাৎ আমরা যদি দুটি কোণ আলাদা আলাদা করে আঁকতাম তাহলে কেমন হতো, দুটি কোণ আলাদা আলাদা করে আঁকতাম আমরা তাহলে কেমন হতো বিষয়টা। প্রথমত হচ্ছে আমাদের এই যে এই কোণটা, এটা শীর্ষবিন্দু এ, ঠিক আছে, আবার এই যে কোণটা আছে সিএডি, এইটারও শীর্ষবিন্দু এ, অর্থাৎ সন্নিহিত কোণের শীর্ষবিন্দু একই। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, সন্নিহিত কোণের কি শীর্ষবিন্দু একই। ঠিক আছে, সন্নিহিত কোণে কি
শীর্ষবিন্দুগুলো কি একই। কেন এক হলো? কারণ এই দেখো দুইটা কোণ একসাথে মিলিত হয়েছে, যেহেতু মিলিত হয়েছে তার মানে অবশ্যই একটা বিন্দুতে মিলিত হয়েছে, আর সেই বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু। বোঝা গেল? তাহলে যখন দুটি কোণ একসাথে মিলিত হয় বা দুটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে তখন কি সেটি হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। এখানে অবশ্য লেখা আছে যে এই যে এই বিন্দু কোণ দুটির শীর্ষবিন্দু, অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। তোমাকে বলা আছে যে এই যে পাশের চিত্রের মধ্যে, হ্যাঁ, এই বিন্দুতে মানে হচ্ছে একটা বিন্দুতে এই যে এখানে হচ্ছে এই বিন্দুটা, এখানে এ, ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি এ চলে আসছে, বাংলা টাইপ করতে যাই এ হবে। তাহলে এই বিন্দুতে এই দুইটা কোণ বিএসি এবং হচ্ছে সিএডি মিলিত হয়েছে। দ্যাট মিন্স এই এ বিন্দু হচ্ছে দুটি বিন্দু শীর্ষ মানে দুটি কোণের শীর্ষবিন্দু। এখন যদি শীর্ষবিন্দু হয় তাহলে এই যে বাহুগুলো আছে অর্থাৎ এ বি বাহু, এ সি বাহু এবং এ ডি বাহু। এখন দেখো এই যে একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি, এখানে যে একটা কোণ অ্যাঙ্গেল সি এ ডি। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কোণটা, এই কোণের মধ্যে কি কি বাহু আছে? প্রথম এই কোণের মধ্যে কি কি বাহু আছে? এই কোণের মধ্যে আমাদের বাহু আছে হচ্ছে দুইটা। কি কি বাহু? একটা হচ্ছে এ বি বাহু, আর এখানে কি আছে? এখানে হচ্ছে এসি বাহু। এখানে কি কি বাহু আছে খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা। প্রথমত যেটা বাহু আছে সেটা হচ্ছে এখানে এসি বাহু আছে, আর এখানে কি আছে? এডি বাহু আছে। তাহলে তুমি খেয়াল করো এখানে এই যে দুইটা জিনিস, এই যে এসি বাহু এবং এখানে এসি বাহু, এটা কি সেম না? তাহলে যদি একই বাহু থাকে তাহলে আমরা তাকে কি বলি? সাধারণ, কমন, ঠিক আছে না? যা সবার মধ্যেই পাওয়া যায় তা কি সাধারণ। তাহলে দুইটার মধ্যে একটা জিনিস আছে, তার মানে কি এই দুইটার মধ্যে এটা কি সাধারণ, কমন কেস। তাহলে এখানে এই যে এসি বাহুটা, এসি কি? তাহলে এসি সাধারণ বাহু, এসি কি সাধারণ বাহু, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এসি হচ্ছে সাধারণ বাহু। চলো, আর এই যে কোণগুলো আছে অ্যাঙ্গেল বিএসি এবং হচ্ছে অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে, সিএডি এটা, ঠিক আছে, সিএডি। সিএডি হচ্ছে কি আমাদের পরস্পর সন্নিহিত কোণ। চলো এখন পূরক কোণ নিয়ে আমরা একটা আলোচনা করি। এখন এই যে আমরা একটু আগে কি পড়লাম? একটু আগে পড়লাম হচ্ছে সন্নিহিত কোণ। এখন এই যে সন্নিহিত কোণ, সেই সন্নিহিত কোণগুলো নিয়ে আমাদের পূরক কোণ আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো, প্রথম কথা হচ্ছে সন্নিহিত কোণ দুইটা যদি আমরা যোগ করি, অর্থাৎ দুটি সন্নিহিত কোণ যদি থাকে তাহলে তাদের যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে বলা হবে পূরক কোণ। অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো কি আমাদের পূরক কোণ। চলো এখন এখানে খেয়াল করে একটু কি আছে। এখানে আসা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি, এখন অ্যাঙ্গেল এওসি। এই যে দুইটা কোণ আছে, ঠিক আছে, একটা কোণ, এই একটা কোণ, ঠিক আছে, এই দুইটা কোণ আছে। এই দুইটা কোণের যোগফল কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। অর্থাৎ আমরা যদি শুধু একটা কোণের কথা চিন্তা করি, অর্থাৎ যদি এই কোণের কথা চিন্তা করতাম, ঠিক আছে, অর্থাৎ এখানে বি ও বিও এই কথা চিন্তা করতাম তাহলে বিও এর সমান কি? অ্যাঙ্গেল বিও এ সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। এখন বিও এ সমান কি আসলে?
অ্যাঙ্গেল BOA ইজ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল এই যে দুইটা যোগফল না, তাহলে BOC প্লাস অ্যাঙ্গেল কত, প্লাস অ্যাঙ্গেল হচ্ছে AOC, তাহলে AOC বুঝা গেল। তাহলে যদি দুইটা কোণের সমষ্টি, অর্থাৎ দুইটা কোণের এই দুইটা কোণের সমষ্টি, অর্থাৎ এখানে আমাদের BOA অথবা AOB এই দুইটা মিলে কি হচ্ছে, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়েছে, এবং এই দুইটা কোণ হচ্ছে এই BOC এবং হচ্ছে AOC। তাহলে একটা অপরটার কি, একটা অপরটার পূরক কোণ, ঠিক আছে, ক্লিয়ার। এখন বিপরীত কোণ, বিপরীত কোণ কি জিনিস, বিপরীত মানে হচ্ছে যারা বিপরীত দিকে অবস্থান করে, অর্থাৎ বিপরীত মানে কি, যারা বিপরীত দিকে অবস্থান করে। এখন যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে, কি করে, দুটি রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে অবশ্যই দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয়। তুমি একটু খেয়াল করলেই দেখবা, এখানে যেটা আমার দেখাচ্ছি, এখানে দেখো, এখানে এই যে AB একটা রেখা, ঠিক আছে, আর এখানে CD একটা রেখা, এই যে দুটা রেখা, এই যে রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুটা হচ্ছে O বিন্দু, ঠিক আছে না। এখন এই যে বিন্দু মিলিত হচ্ছে, বিন্দু মিলিত হওয়ার পরে তুমি দেখো এখানে দুইটা কেস হয়েছে, একটা হচ্ছে এইখানে একটা কোণ, আবার এইখানে একটা কোণ। আবার যদি উপরের দিকে খেয়াল করো, তাহলে এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তাহলে যেটা আমি আকাশি কালারটা দেখাইছি, এখানে দুইটা কোণ আছে, আবার এই লাল কালার যেটা দেখাইছি সেখানেও কোণ আছে। তুমি একটু খেয়াল করলেই বুঝবা যে এইখানে যে কোণটা আছে, এই কোণটা ঠিক যেদিকে আছে তার বিপরীত দিকে আছে এই কোণটা, অর্থাৎ দুইটার বিপরীত পাশে অবস্থিত। আবার এখানে যেদিকে কোণটা আছে ঠিক বিপরীত দিকে হচ্ছে আরেকটা কোণ আছে। তাহলে এইখানে যে কোণগুলো আছে AOC, তাহলে অ্যাঙ্গেল AOC এবং এবং কি, এবং হচ্ছে BOD, অ্যাঙ্গেল BOD, এরা কি, এরা পরস্পর কি কোণ, বিপরীত কোণ, ঠিক আছে। আবার এইখানে খেয়াল করো, এখানে কি, এখানে হচ্ছে এই যে COB অথবা BOC যদি বলো, আর এখানে কি আছে AOD, তাহলে প্রথমে AOD টা আমরা লিখি, AOD এবং এবং কি, এবং হচ্ছে BOC, অ্যাঙ্গেল BOC, এরা কি, এরা পরস্পর বিপরীত কোণ, বোঝা গেল। তাহলে যারা বিপরীত পাশে থাকে তাদেরকে বলা হয় বিপরীত কোণ। এবং এটা নিয়ে কিন্তু আমাদের কি একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্য বলা হয় বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আমরা এটা প্রমাণ করে দেখাবো, বোঝা গেল। চলো এখন হচ্ছে উপপাদ্য 1, এটাকে আমরা বুঝি, তারপরে বিপরীত কোণ উপপাদ্যটা বুঝবো, ঠিক আছে। ওকে, 1 নম্বর উপপাদ্যে কি বলা হয়েছে, বলা হয়েছে একটা সরল রেখা যদি থাকে, তাহলে সেখানে আরেকটা রশ্মি যদি মিলিত হয়, অবশ্যই যে সন্নিহিত কোণ উৎপন্ন হবে সেই সন্নিহিত কোণদের সমষ্টি এক সরল কোণ বা 180 ডিগ্রি হবে। ব্যাপারটা কেমন একটা আমরা ভিজুয়ালাইজ করি, বোঝার চেষ্টা করি। যদি একটা চিত্র তোমাকে দিয়ে রাখছি অলরেডি, তা আমি তোমাকে বুঝাই জিনিসটা। প্রথমত হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে, ঠিক আছে, একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ঠিক আছে। রেখা যেটা বলতে দুইটা পয়েন্ট আছে, তার মানে হচ্ছে এইটা A, এটা হচ্ছে B। ওকে, ক্লিয়ার। এই সরলরেখার একটা বিন্দুতে, ঠিক আছে, এই সরলরেখার একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে C বিন্দু, ঠিক আছে। এই C বিন্দুতে আমাদের অপর একটি রশ্মি মিলিত হচ্ছে। তাহলে অপর একটা রশ্মি আমি ধরলাম যে ওইটা হচ্ছে CD, ঠিক আছে, CD রশ্মি মিলিত হয়েছে। রশ্মি তাহলে একদিকে চলমান থাকে, ঠিক আছে, CD রশ্মি মিলিত হয়েছে। এখন যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোন দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে একটু খেয়াল করো।
এখানে এই একটা সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, হলুদ কালার দিয়ে দেখালাম, আর একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে হচ্ছে এই যে আকাশে কালাতে দেখাইলাম। তার মানে এখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সন্নিহিত কোণগুলো কি? সন্নিহিত কোণগুলো হচ্ছে অ্যাঙ্গেল ACD, আর একটা সন্নিহিত কোণ কি? একটা সন্নিহিত কোণ হচ্ছে অ্যাঙ্গেল BCD। ওকে, এই যে সন্নিহিত কোণ, সেই সন্নিহিত কোণদের সমষ্টি, দ্যাট মিন্স যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে কি করতে হবে? এদেরকে যোগ করতে হবে। তাহলে যোগ করলাম, যোগ করে কি হবে? যোগ করে বলছে হচ্ছে আমাদের দুই সমকোণ হতে হবে। এইটাই হচ্ছে আমাদের উপপাদ্য। অর্থাৎ এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটার ইনার মিনিং হচ্ছে এইটা, যেটা আমি একটু এখন দেখালাম তোমাকে, ভেঙে ভেঙে একদম। ঠিক আছে, এখন যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে কি করতে হবে আমাদের? প্রথমত প্রমাণ করতে হলে দেখো, এটা প্রমাণটা খুবই ইজি। হ্যাঁ, আমরা কি করব? আমরা হচ্ছে এই যে সি বিন্দু, সি বিন্দুতে একটা লম্ব আঁকবো। ঠিক আছে, সি বিন্দুতে আমরা CF একটা লম্ব আঁকি। তাহলে প্রমাণে কি করতে হবে? এটা কি? এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। আমরা কি লিখবো? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি লিখবো? লিখবো হচ্ছে এটা কি? এটা হচ্ছে সাধারণ নির্বাচন। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ নির্বাচন, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি, কি মনে করবা? যা ইচ্ছা তাই মনে করা যাবে না। মনে করি, কি মনে করবা? মনে করবা হচ্ছে AB রেখার সি বিন্দুতে CD রশ্মি মিলিত হয়েছে। ঠিক আছে, যেহেতু মিলিত হয়েছে তাহলে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে কি এই যে জিনিসটা। ঠিক আছে, এখন প্রমাণ কি করবো আমরা? তারপরে অঙ্কন। ঠিক আছে, অঙ্কন করতে হবে আমাদের। চলো আমরা অঙ্কন করি। লিখবা কি? অঙ্কন। অঙ্কনে কি করবা? অঙ্কনটা হচ্ছে এইখানে আমরা একটা লম্ব আঁকবো। যে লম্বটা হচ্ছে লম্ব আঁকছি, এই লম্বটা আমাদের CF লম্ব। ঠিক আছে, CF লম্ব আঁকছি আমরা। বুঝা গেছে? যদি আমরা CF একটা লম্ব আঁকি, তাহলে লম্ব যেহেতু আঁকছি তাহলে অবশ্যই এটা কি 90 ডিগ্রি। এটা অঙ্কন করলাম। তাহলে সি বিন্দুতে CF লম্ব অঙ্কন করি। বুঝা গেছে? এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে যাই, তাহলে প্রমাণে কি লিখবো? প্রমাণে হচ্ছে আমরা এটা লিখতে পারি যে এখানে যেহেতু লম্ব আঁকছি, তাহলে অঙ্কন অনুসারে আমাদের কি? অঙ্কন অনুসারে আমাদের এই যে অ্যাঙ্গেল BCF 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে অবশ্যই এই পাশেরটাও আমাদের ACF 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল BCF কত? 90 ডিগ্রি। BCF সমান অ্যাঙ্গেল ACF সমান কত? 90 ডিগ্রি। এটা কি অনুসারে? এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে।
এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে, ঠিক আছে, অঙ্কন অনুসারে হচ্ছে এইটা, ঠিক আছে, বুঝলাম। এখন যদি এইটা হয় তাহলে আমরা এই যে অ্যাঙ্গেল এসিবি এর সমান কি লিখতে পারি? এসিবি সমান বলো, এখন এসিবি সমান লেখা যায় এ সি বি। এসিবি সমান আমরা কি লিখতে পারি? এসিবি সমান লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল এসিএফ, অর্থাৎ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে এসিএফ এই অ্যাঙ্গেলটা, এবং হচ্ছে এই যে বিসিএফ এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল যোগ করে লিখতে পারি আমরা, ঠিক আছে। যদি লিখতে পারি তাহলে আমরা লিখি অ্যাঙ্গেল এসিএফ প্লাস অ্যাঙ্গেল কি বিসিএফ, তাহলে বিসিএফ, ক্লিয়ার? ওকে, যদি এটা হয় এই দুটো সমান আসলে কি 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ 90 না, ঠিক আছে, আমরা এটা লিখবো পরে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটার সম্বন্ধে এটা আমরা পাই, তাহলে 90 প্লাস 90 তার মানে কত? এটা হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে না? এখন এখানে পরের পার্টটা যদি আমরা লেখার চেষ্টা করি, দেখো পরের পার্টটা কি হওয়া উচিত? পরের পার্টটা হচ্ছে এরকম হওয়া উচিত যে এখান থেকে আমরা এই যে পার্টটুকু আছে আস্তে আস্তে সবগুলো যোগ করব। দেখো এখানে বি সি ডি, ঠিক আছে, তারপরে এইটা সবগুলো আমরা যোগ করতে পারি না? যোগ করতে পারি। ওকে, তাহলে এইখান থেকে এই লাইনটা থেকে আমরা যাই, ঠিক আছে, এ সি এফ প্লাস অ্যাঙ্গেল কত? বিসিএফ, বিসিএফ সমান কত? 2 সমকোণ। এখন এখানে বা এই যে এসিএফ, এই যে এসিএফ, ঠিক আছে, এই এসিএফ থাকবে, এই যে বিসিএফ টা আছে, ঠিক আছে, এটাকে আমরা ভাগ করতে পারি না? তাহলে এ সিএফ, এখানে বিসিএফ যেটা আছে এই বিসিএফ কে আমরা ভাঙলে কি লিখতে পারি? এখানে দেখো বিসিএফ কে ভেঙে আমরা দুটো জিনিস লিখতে পারি, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিসিএফ এই কোণটা, ঠিক আছে, আবার বিসিডি এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল ডিসিএফ প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান 2 সমকোণ। এখন তুমি দেখো এই যে এসিএফ, এসিএফ এবং হচ্ছে ডিসিএফ, ঠিক আছে, এসিএফ এবং হচ্ছে ডিসিএফ, এই যে এসিএফ এবং হচ্ছে ডিসিএফ এই দুইটা যদি মিলাই ফেলি আমি, তাহলে কি লেখা যায়? লেখা যায় না এ সিডি লেখা যায় না? এসিডি লেখা যায় না? মিলাই ফেললে কি লেখা যায়? এসিডি লেখা যায় না? এই দুটাকে মিলায়া এসিডি লেখা যায় না? লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ সি ডি প্লাস এই যে বিসিডি, এই যে বিসিডি রয়েছে, ঠিক আছে, বিসিডি, ঠিক আছে না, এই যে আমাদের বিসিডি, এই যে বিসিডি, ঠিক আছে, তাহলে লিখতে পারি আমরা হচ্ছে বিসিডি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান কি 2 সমকোণ। হলো কিনা? তাহলে যেটা আমরা লিখতে চাইছিলাম যে এসিডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত সেই যে প্রমাণের লাইনটা,
সেই লাইনটা কি আমাদের আসছে কিনা বলো। এই লাইনটা তো সেই লাইনটা না, আসছে কিনা? আসছে, বুঝা গেল? তাহলে এটাই সেই লাইন এবং আমরা এখানে লিখব যে প্রমাণিত। ঠিক আছে, এখন দেখো জাস্ট আমরা 5টা লাইন লিখছি, 5 লাইনে আমাদের উপপাদ্য শেষ। ঠিক আছে, আমরা কয়টা লাইন লিখছি? 5টা লাইন লিখছি, 5 লাইনের উপপাদ্য শেষ। অর্থাৎ তোমাকে উপপাদ্য পড়ার জন্য এত ঘাটাঘাটি করতে হবে, এত কিছু করতে হবে না, জাস্ট তুমি জিনিসটা কনসেপ্টটা বুঝলেই হবে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝলেই তুমি কি করবা, তুমি পারা যাবে। আর যদি কনসেপ্টটা না বুঝো তাহলে তুমি কি করবা, সারাদিন পড়বা কিন্তু তুমি আসলে পারবা না। ঠিক আছে, তুমি সারাদিন পড়লে পারবা যদি কনসেপ্ট না বুঝো। বুঝছো? আগে বুঝতে হবে কি কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। বুঝা গেল? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, এটা বুঝে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, বিপরীত কোণ দ্বয় পরস্পর কি সমান। ঠিক আছে, এখন বিপরীত কোণ জানে কি লিখছিলাম আমরা, তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমেই মনে করি। ঠিক আছে, বিশেষ নির্বাচন দিতে হবে। ঠিক আছে, বিশেষ নির্বাচন দিয়ে নিই আমরা। ওকে, তাহলে আবার লিখতেছি মনে করি, বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে বিশেষ নির্বাচন। ঠিক আছে, বিশেষ নির্বাচন এটা কি, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন। ঠিক আছে, সাধারণ নির্বাচন এটা হচ্ছে বিশেষ নির্বাচন। কি কি বিশেষ নির্বাচন, কি বিশেষ নির্বাচন হচ্ছে মনে করতে হবে। কি মনে করতে হবে, মনে করি এ বি ও সিডি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, মিলিত হচ্ছে কথা ও বিন্দুতে। এখন যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে জাস্ট ইমাজিন করে লেখার চেষ্টা করি এখানে, তাহলে কেমন হয়, ধরো একটা রেখা, এটা হচ্ছে এ বি। ঠিক আছে, আরেকটা রেখা সেটা হচ্ছে সিডি। সিডি, তাহলে সিডি এই দুটো রেখা মিলিত হয়েছে কি বিন্দুতে, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে তার ও বিন্দু। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে একটু আগে যে কোনটা মানে একটা উপপাদ্য পড়ে আসলাম, যদি ইন কেস আমি কোনো কারণে, ঠিক আছে, ধরো কোনো কারণে আমি হচ্ছে এইটা মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিলার পরে কি হইলো, এখানে এই যে ও বিন্দুটা আছে, ঠিক আছে, এই ও বিন্দুতে এটা কি আমাদের আগেরটার মতো একটা সন্নিহিত বাহু হয়েছে না? ঠিক আছে, সন্নিহিত কোণ হয়েছে না? এখন এই যে এই দুইটা কোণের সমষ্টি, যেহেতু এটা একটা সরলরেখা, আমরা আগেই বলছি যে এটা একটা সরলরেখা, তাহলে এই যে একটা সরলরেখাতে ও সি একটা রশ্মি মিলিত হয়েছে, তাহলে এখানে এই যে জিনিসটা এবং এই জিনিসটা দুইটা মিলে কি 180 ডিগ্রি হবে না? একটু আগে প্রমাণ করলাম, হবে কিনা? যদি এইটা হয় তাহলে এটা লিখতে পারবো আমরা। ঠিক আছে,
আবার এইখানে যদি আমরা এটা বাড়াই, ঠিক আছে, ধরো আমরা হচ্ছে বাড়াইলাম, এটা আমরা এদিকে বাড়াই দিলাম, হলুদ যেটা আছে না এটা হচ্ছে এদিকে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এখন এখানে যদি আমি এটা মনে করি যে এখান থেকে আমার এখন এই উপরেরটা বাদ, ঠিক আছে, কোনটা বাদ, এই উপরেরটা আমার বাদ, ঠিক আছে, উপরেরটা বাদ। এখন চিন্তা করো যদি এটা ও বিন্দু হয়, যদি এটা ও বিন্দু হয় তাহলে এই ও বিন্দুতে এখন এই যে সিডি, ঠিক আছে, এই সিডি যে রেখাটা, ঠিক আছে, এই সিডি রেখাটা কি হয়েছে এখানে, এই যে সিডি রেখাটা, এই সিডি রেখাটা কি হয়েছে এই ও বিন্দুতে ও, এই যে ও এর রশ্মিটা এটা মিলিত হয়েছে। তাহলে এখানেও কি আমি লিখতে পারবো, এখানেও কি আমি লিখতে পারবো না যে এখানে এই যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টি কি 80 ডিগ্রি, লিখতে পারবো কিনা, লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, হয়ে যায় কিনা, হয়ে যায়। এখন তাহলে এরকম ভাবে আমরা লেখার চেষ্টা করি। আমরা আগেরটা মতো এখানে আঁকাই দিই, ঠিক আছে, এবি। ওকে, তাহলে দেখো এখন পুরোটাই মুছে দেওয়ার চেষ্টা করি, যদি একটা আঁকাই দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে এ বি আর সি ডি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সবকিছু করার শেষে আমাদের অঙ্কটা ওয়াইজ করতে হবে না। এ বি রেখায় ওসি রশ্মি মিলিত হয়েছে, মিলিত হয়, তাহলে সুতরাং সুতরাং কি, সুতরাং হচ্ছে যেটা আমরা বলছিলাম যে এই দুইটা সমষ্টি মানে এই যে এখানে এবি রেখায় এই যে ওসিটা মিলিত হয়েছে, এবি রেখায় ওসিটা মিলিত হয়েছে, তাহলে এই যে এই কোণটা এর এই কোণটা এই দুইটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে কি কি কোণ আছে আমাদের এখানে, অতএব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল, এখানে কি আছে, এখানে অ্যাঙ্গেলটা আছে হচ্ছে এই যে এটা বিও সি, তাহলে অ্যাঙ্গেল বিও সি সমান হচ্ছে কত, দুই সমকোণ, আমরা যেটা পড়ছিলাম দুই সমকোণ, ঠিক আছে। আবার আবার কি বলতে পারি আমরা, এগিন, আবার এই যে যদি আমরা মনে করি যে এখানে এখন এসিটা হচ্ছে রেখা আর ও এটা হচ্ছে রশ্মি মিলিত হয়েছে, তাহলে যেটা আমরা মুছে দিয়ে দেখাইছিলাম যে এখানে যদি সিডি সিডি রেখায় ওয়ে রশ্মি মিলিত হয়েছে, তাহলে সুতরাং কি লিখতে পারবো আমরা, সুতরাং লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল
এখানে যেহেতু অ্যাঙ্গেল আমাদের রশ্মিটা হচ্ছে ওএ এবং রেখাটা হচ্ছে সিডি, দ্যাট মিন্স আমার হচ্ছে এই যে অন্য কালার দিয়ে দেখাই সহজ হবে বোঝা, তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে রেখা, এই হচ্ছে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে সি ডি আর হচ্ছে এ ও, তাহলে এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে যে মুছে দিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, সেইটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাঙ্গেল একটা এ ও ডি, তাহলে এ ও ডি, আরটা কি, আরটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি, তাহলে অ্যাঙ্গেল এ ও সি, এই দুটো সমান কি 2 সমকোণ, ঠিক আছে। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেটা হচ্ছে এইখানে 2 সমকোণ, এখানেও 2 সমকোণ, তাহলে এই 2 সমকোণ তো অবশ্যই সমান দুইটা, যদি সমান হয় তাহলে এই যে দুইটা জিনিস রয়েছে এখানে, ঠিক আছে, এই যে দুইটা জিনিস রয়েছে এখানে, ঠিক আছে, এই দুটো জিনিস কি সেম, সেম না? দেখো এখানে এই দুটো যদি সেম হয় তাহলে অবশ্যই কি, অবশ্যই হচ্ছে এই যে দুইটা জিনিস এখানে রয়েছে এই দুটাও সেম, সেম কিনা? যদি সেম হয় তাহলে কি করতে পারি, আমরা সমান লিখতে পারি, তাহলে এইটাই আমরা এখন করব এখানে। তাহলে সুতরাং সুতরাং কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল, লিখি অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান কি, সমান হচ্ছে অ্যাঙ্গেল এও ডি প্লাস অ্যাঙ্গেল এওসি। এখন উভয় পাশ থেকে এওসি আর এওসি কাটা দিলাম, হইলো কি, হইলো হচ্ছে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এও ডি, ঠিক আছে। এও ডি, ওকে দেখো এই যে এই যে বিওসি, ঠিক আছে, মুছে দিয়ে দেখাই তোমাকে, খেয়াল করো, এই দেখো এখানে কি এ ও ডি, ঠিক আছে, আর বি ও সি, এটা কি পরস্পর বিপরীত দিকে না, একটা এই দিকে একটা হচ্ছে এই দিকে, তাহলে পরস্পর যদি বিপরীত দিকে তাহলে এটা কি বিপরীত কোণ, তাহলে এখানে যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম যে বিপরীত কোণ গুলো সমান, তাহলে এখানে লিখি নাই, ঠিক আছে, প্রমাণ করতে হবে হবে যে এটা কিন্তু লিখে দিবে কি কি, অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এওডি, আরটা কি, আরটা হচ্ছে অ্যাঙ্গেল এওসি সমান কি অ্যাঙ্গেল বিওডি। এখন এই একটা প্রথম জিনিসটা প্রমাণ করা শেষ আমাদের, ঠিক আছে, প্রথমটা প্রমাণ করা শেষ, এটা হচ্ছে হয়ে গেছে, দ্বিতীয়টা কি আছে, বাকি আছে, এটা এটা বাকি আছে, এখন এটা বাকি আছে, এটা কিভাবে প্রমাণ করবো আমরা, দেখো আমরা যে জিনিসগুলো লিখছি, এই জিনিসগুলো লেখার পরে আমরা যেটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে, আমরা যদি এবি রেখা নেই, এবি রেখা নিয়ে যদি ওসি রশ্মি নেই, অর্থাৎ এবি রেখা নিয়ে ওসি রশ্মি নিলে আমরা যেটা পাইছি ঠিক বিপরীতটা পাবো হচ্ছে ওডি রশ্মি। আবার
এই যে সিডি রেখা, এই সিডি রেখা নিয়ে যদি আমরা ও এ রশ্মি যেটা পাইছি ঠিক বিপরীতটা পাবো হচ্ছে আমরা যদি ওবি রশ্মি নিই, এই পাশে চলে যাবে তখন কোনগুলো দুটো এইটা হবে, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা অনুরূপ ভাবে লিখতে পারি কি, অনুরূপ ভাবে পাই কি পাই, অনুরূপ ভাবে পাবো কি অ্যাঙ্গেল। তাহলে কোনটা কোনটা অ্যাঙ্গেল হবে এখন, তাহলে এখন হবে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল হবে। দেখো তাহলে যদি আমরা এইটা নেই তাহলে প্রথমত অ্যাঙ্গেল যেটা পাবো আমরা সেটা কি পাবো, এই অ্যাঙ্গেলটা এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল সিওবি, অ্যাঙ্গেল সিওবি প্লাস অ্যাঙ্গেল কি পাবো আমরা হচ্ছে বিওডি সমান কি পাবো, সমান পাবো হচ্ছে এই পাশে যদি আমরা নেই, ঠিক আছে। তাহলে এখন রেখাটা কি হবে, আগে রেখা নিলাম এইটা, তাহলে এখন রেখা হলো এইটা, ঠিক আছে। তাহলে এই রেখা নিলে এবি নিলে, এবি আগে কি নিয়েছিলাম আমরা, নিয়েছিলাম হচ্ছে ওসি, তাহলে এখানে নেবো হচ্ছে ওডি। যদি ওডি নেই, খেয়াল করো, তো ওডি আমরা নেই, ঠিক আছে, ওডি যদি নেই তাহলে কাহিনী কি করবে এখানে, ঠিক আছে। এই যে ওডি নিলাম তাহলে এই কোণটা হবে, এই কোণটা হবে, দুইটা কোণ হবে, ঠিক আছে না। এই দুইটা কোণ হইলে এখন তাহলে এই দুইটা কোণের ক্ষেত্রে আমরা লিখবো দুইটা যোগ করে দুই সমকোণ হবে, তাহলে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে বিওডি। এখন একটা কাহিনী দেখো এখানে, কাহিনী হচ্ছে এই যে বিওডি আর বিওডি কাটাকাটি হইলো কি, তাহলে হইলো হচ্ছে অ্যাঙ্গেল সিওবি প্লাস অ্যাঙ্গেল এওডি, ঠিক আছে। এই যে আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা পাই গেছি, ঠিক আছে, পাইলাম কিনা, পাইছি। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা এরকম করে পাওয়া যাবে, ওকে। তাহলে এখানে আমরা অনুরূপভাবে লিখতে পারবো যে আমাদের এটা যেমন সত্য ঠিক তেমন এটার ক্ষেত্রে এইভাবে একই জিনিসটা কি হবে, সত্য হবে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। এখন যদি আমরা এই পাশেরটা নিয়ে আনি ওই পাশে নিতাম তাহলে কেমন হইতো বলতো, আমরা তো এইভাবে নিলাম, ঠিক আছে, এইভাবে না নিয়ে যদি আমরা এটা নিতাম তাহলে কেমন হইতো, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা থেকে যাইতো, ঠিক আছে, এই সিওবি আর সিওবি কাটা যাইতো, ঠিক আছে, সিওবি আর সিওবি কি কাটা যাইতো, ঠিক আছে। তাহলে যদি আমরা এই পাশে না নিয়ে, ঠিক আছে, তোমাকে দেখাই একটু আমি এটাকে মুছে দিই জাস্ট, ঠিক আছে, অনুরূপভাবে আমরা কি পাই আসলে, ঠিক আছে, এটা জিনিস তোমরা লিখবা, ঠিক আছে। দেখো এইটা কমন কোন জায়গায়, এইটা, তাহলে এই দুইটা যদি নেই আমরা, ঠিক আছে, এই দুইটা নিলে, তাহলে এই দুইটা নিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে পাবো হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বিওসি, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল, এইটা নিয়ে আমরা তাহলে পাবো হচ্ছে এখান থেকে নিলে এইটা হচ্ছে তাহলে বিওডি, আর এখানে পাবো হচ্ছে কত, এখানে পাবো হচ্ছে বিওসি, তাহলে বিওসি, ঠিক আছে। এখন চেষ্টা করো, দেখো এই যে বিওসি, ঠিক আছে, আমি একটু লাল কালি দিয়ে দেখাই, এই যে বিওসি আর বিওসি কাটা, তাহলে কি হইলো, তাহলে আমাদের হচ্ছে কি এখানে আমরা পাইলাম হচ্ছে কি এই যে এই জিনিস আর এই জিনিস সমান, তাহলে আমরা কিন্তু এখানে পাই গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যে অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের দুটোটাই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে ব্যাপারটা প্রমাণ করতে পারি, তাহলে কি লিখবো, প্রমাণিত,
ঠিক আছে, কি লিখবো? প্রমাণিত। ওকে, সো এই ছিল তোমাদের আজকে তোমাদের সঙ্গে হচ্ছে জ্যামিতি মৌলিক ধারণার একদম মৌলিক ধারণা থেকে শুরু করে উপপাদ্য পর্যন্ত। এই দুইটা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, বিশেষ করে এই যে এখন যেটা করাইলাম অর্থাৎ বিপরীত কোণের যে উপপাদ্যটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং এটা বারবার পরীক্ষায় আসে। তোমরা সবাই খুব সুন্দরভাবে উপপাদ্যগুলো পড়বে এবং যারা যারা এই লাইভ ক্লাসটা করলা তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও এই জিনিসটা শিখতে পারে। ঠিক আছে, পাশাপাশি যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের ইডু পরিবারে তোমাদের যে কোর্সগুলো রয়েছে শুধুমাত্র ম্যাথমেটিক্স না, তোমাদের একদম ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা বিষয় কিন্তু ইডু পরিবারে পড়ানো হয় এবং সেই পড়ানোর স্টাইলটা হচ্ছে অবশ্যই ইউনিক জিনিস পড়ানো হয়। ঠিক আছে, সবাই বোর্ড বই পড়ায়, সবাই বই থেকে পড়ায়, কিন্তু ইডু পরিবারের স্টাইলটা একটু অন্যরকম। কারণ ইডু পরিবার সবসময় চায় তোমাদের যাতে করে সহজ লাগে সবকিছু, অর্থাৎ যে কোনো বিষয় সহজে তোমাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করে ইডু পরিবার। তাই যারা যারা এতক্ষণ ধরে লাইভে ছিলে সবাই তোমাদের বন্ধুর সঙ্গে এই সহজটা শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ দিবে। নিশ্চয়ই তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে করেছো, বুঝেছো। নিশ্চয়ই তোমরা নেক্সট টাইমও এরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো পাবে। আজকে এই পর্যন্তই, নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার অন্য দিন অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে দেখা হবে। তখন মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউবের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।